গল্পঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গল্পঘরের এবারের আয়োজনে থাকছে এবিএম মুসার লেখা মুজিব ভাই বইটির মূল পাঠ। গত পর্বে আমরা বইটির প্রাসঙ্গিক কিছু তথ্য এবং বইটির ভূমিকা তুলে ধরার প্রয়াস ব্যক্ত করেছিলাম। প্রথম অধ্যায়, অন্তরঙ্গ আলোকে কিছু স্মৃতি। হিমালয়ের পাদদেশে দাঁড়িয়ে উপরে তাকিয়ে সর্বোচ্চ পর্বতমালার উচ্চতা মাপা যায় না। মাত্র 1.5 শতাব্দী আগে একজন বাঙালি ভূজরিপকারী পর্বতশৃঙ্গটির উচ্চতা নির্ধারণ করেন ন্যূনাধিক 29,000 ফুট। পর্বতমালার পাদদেশে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে নয়, হিলারি তেনজিংয়ের মতো পর্বত অভিযানে চূড়ায় উঠেও নয়, শত মাইল দূরে বিহারের কোনো স্থানে দাঁড়িয়ে জ্যামিতিক পদ্ধতিতে তিনি এই উচ্চতা নির্ধারণ করেন। তবে গজ ফিতা দিয়ে হিমালয় সদৃশ শেখ মুজিবুর রহমানের শারীরিক উচ্চতা অনুমান করা গেলেও তার ব্যক্তিত্বের দৃঢ়তা এবং হৃদয়ের বিশাল ব্যাপ্তি কোনো মানদণ্ড দিয়ে মাপা অথবা দাড়িপাল্লায় ওজন করা সম্ভব ছিল না। শুধু কাছে দূরে থেকে তার জীবনকালের কীর্তি ও অর্জন, রাজনৈতিক অঙ্গনে তার সফলতা বিফলতা, স্বল্পকালীন রাষ্ট্র পরিচালনাকালে তার প্রশাসনিক দক্ষতা এবং দুর্বলতা তাত্ত্বিক বিশ্লেষণ করা যেত। এখনও করা যায় কিংবা করা যায় না, কারণ সমসাময়িক ইতিহাসের সব তথ্য থাকে না, সব তথ্য বা সব সত্য বলা যায় না। আমাদের অনেকে যারা তার পাদদেশে যাওয়ার সুযোগ ও সৌভাগ্য হয়েছে, আমরা তার কীর্তি এবং কর্মধারার তাত্ত্বিক বিশ্লেষণের প্রয়োজন বোধ করিনি এবং কখনো করি না। আমাদের কাছে শুধু তাকে কাছে পাওয়ার, তার অন্তরঙ্গ সান্নিধ্যে যাওয়ার মধুর অনেক স্মৃতি, এতটুকুই সম্বল। প্রথম আলোয় ইতিপূর্বে জনকণ্ঠ পত্রিকায় কলাম লেখার তাগিদে বঙ্গবন্ধুকে নিয়ে রাজনৈতিক প্রবাদপুরুষ, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের অতি সান্নিকটে থেকে দেখার কিছু স্মৃতি রোমন্থন করেছি। তার ব্যক্তিত্বের আলোকছটার একটুখানি ঝলক এবং অন্তরঙ্গ আলোকে তাকে দেখা 2-4টি অভিজ্ঞতা বর্ণনা করব। আমি 24 বছরের সান্নিধ্যকালে বঙ্গবন্ধুকে দেখিনি, একচোখা দৃষ্টিতে মুজিব ভাইকে দেখেছি। বঙ্গবন্ধু ডাকতাম না, তাই আমাকে দেখলেই বলতেন, বঙ্গবন্ধু সবার বন্ধু, তোমার বন্ধু নয়। আব্দুল গাফফার চৌধুরী, ফায়েজ আহমেদ ও আমি সাংবাদিকদের মধ্যে তার অতি তিন প্রিয়জন। একসঙ্গে দেখলেই বলতেন, এই সারছে, আপদ বিপদ আর মুসিবত একসঙ্গে, কি জানে কি ফ্যাসাদে ফেলবে। ফ্যাসাদে তাকে ফেলেছি বহুবার। শুধু 2টি কথা বলবো, সেই 2টি একান্ত ব্যক্তিগত ব্যাপারে হলেও বঙ্গবন্ধু একটি ভিন্ন পরিচয় তুলে ধরবে। তরুণ শেখ মুজিবের সঙ্গে একান্ত পরিচয় হয়েছে একেবারে চোখে দেখায় 40-এর দশকের শেষে তার আয়োজিত একটি যুব সম্মেলনে। পরবর্তী সুদীর্ঘ সময় সাংবাদিকতার পেশাগত কর্তব্য পালনের সুবাদে অথবা অবসরের মুহূর্তে পরম সান্নিধ্যের সুযোগে, যাকে প্রচলিত বাংলা ভাষায় বলে আড্ডা, তাকে অন্তরঙ্গ পরিবেশে কাছে পেয়েছি। ব্যক্তি মুজিব স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে ও অনেককে রাজনীতিতে এতখানি আচ্ছন্ন করে রেখেছিলেন যে কীর্তিমান ইতিহাসের মহাপুরুষ অথবা প্রশাসক, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শেখ মুজিবকে অন্য কোনো মানদণ্ডে যাচাই করে দেখিনি, দেখলেও গুরুত্ব দেয়নি। মজার ব্যাপার হলো, এত অন্তরঙ্গতা সত্ত্বেও আবদার আর অনুযোগ করে তার কাছ থেকে কোনো অনুগ্রহ বা অনুকম্পা পাইনি। জনসাধারণের জ্ঞাতার্থে অনুযোগগুলো তার ভাষায় মুসিবত। কয়েকটি উদাহরণ দেব। পাকিস্তান থেকে স্বদেশ প্রত্যাবর্তনের পরপরই মুজিব ভাই 32 নং বাড়িতে সরাসরি যাননি। 25-এর কালরাত্রিতে বাড়িটি পাকিস্তান সেনাদের গুলি ও মোটরের গোলায় ক্ষতবিক্ষত হয়েছিল। প্রকৌশলী মাইনুল ইসলাম ও ইসলাম ব্রাদার্স নির্মাণ প্রতিষ্ঠানের জহিরুল ইসলাম এটি সংস্কার করতে কয়েকদিন সময় নিয়েছিলেন। যাই হোক, প্রত্যাবর্তনের পরদিন অর্থাৎ 1972 সালের 11 জানুয়ারি বঙ্গবন্ধু আমাকে ধানমন্ডির অস্থায়ী বাসভবনে ডেকে পাঠান। তাৎক্ষণিকভাবে আমাকে বাংলাদেশের
বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহাপরিচালকের পদে নিয়োগ দেন। আমি বিব্রত বোধ করে বললাম, নেতা, আমি সংবাদপত্রের লোক, টেলিভিশন বুঝি না। বঙ্গবন্ধু রেগে বললেন, আমাকে বুঝিস তো? উত্তর দিলাম, সবটা না হলেও বোধহয় খানিকটা বুঝি। তিনি বললেন, যা, তাতেই হবে। বহু বছর পরে ভেবেছি, সত্যিই বঙ্গবন্ধুকে যারা বুঝেছিলেন শুধু তারাই বাঙালিকে চিনেছিলেন, বাংলাদেশকে ভালোবেসতে পেরেছিলেন এবং এখনও ভালোবেসে তার স্মৃতি ও অমূল্য কীর্তি বাংলাদেশকে। কয়েক মাস পর বঙ্গবন্ধুকে বললাম, ও আমাকে দ্বারা হবে না, টেলিভিশন ছেড়ে দেব। তারপরও নিস্তার নাই, আমাকে অধুনালুপ্ত দৈনিক মর্নিং নিউজের সম্পাদক পদে নিয়োগ দেন। সেই সময় তৎকালীন জার্মান দূতাবাসের প্রেস সচিব মিস্টার ব্রিম আমাকে ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আমিনুল হক বাদশাকে তার দেশে সফরের জন্য আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর অনুমতির জন্য বর্তমানে সুগন্ধা পুরবর্ণ গণভবনের দোতলায় বাদশাকে নিয়ে একদিন দুপুরে প্রধানমন্ত্রীর বিশ্রাম ঘরটিতে একটি আবেদনপত্র নিয়ে ঢুকে পড়লাম। তিনি আবার কি মুসিবত বলে আবেদনপত্রটি হাতে নিলেন, পড়লেন। আমাদের দিকে চেয়ে নিজস্ব মুস্কি হেসে আমার কাছ থেকে বলপয়েন্ট কলমটি নিয়ে দস্তখাতে কি যেন লিখে ফেরত দিলেন। এবার বিদায় হও। আশান্বিত দৃষ্টিতে দস্তখাতের নিচে লেখাটি পড়লাম। লেখা, দেশের এই সংকট মুহূর্তে আপনাদের বিদেশ যাত্রার অনুমতি দিতে পারলাম না বলে আমি দুঃখিত, শেখ মুজিব। দুজন নত মস্তকে বেরিয়ে এলাম। পরিতাপের বিষয়, ৭৫-এর দেশত্যাগের মর্মান্তিক ঘটনার পর স্বল্পকালীন সময়ের পর ফিরে এই অমূল্য নিদর্শনটি আর খুঁজে পাইনি। তার আরও কয়েকটি হস্তলিখিত নিদর্শন আমার কাছে থাকতে পারত। প্রথমটি ছিল ১৯৪৮ সালে ডেমোক্রেটিক ইউথ কনভেনশনের যোগ দেওয়ার আমন্ত্রণপত্র। ছাপানো বা এখনকার মতো ফটোকপি করা নয়, তখনকার দিনে সাইক্লোস্টাইন মেশিনে কপি করা, ইংরেজিতে টাইপ করা, নিচে ইংরেজিতে পুরো দস্তখত শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নির্দেশ, ১৯৭৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলাম, নির্বাচিত হলাম। নির্বাচনী এলাকায় যাতায়াতের জন্য একটি গাড়ি দরকার। এ সময় একদিন দেখা হলো কর্নেল জাফর ইমামের বীর উত্তম এর সঙ্গে। তিনি তখন মিলিটারি পুলিশের প্রধান, মার্শাল জেনারেল অথবা এ ধরনের একটা নাম ছিল সেই পদবীটির। তখন অর্থাৎ মুক্তিযুদ্ধের পর সামরিক পুলিশের উদ্যোগে পরিত্যক্ত ঘরবাড়ি ও বেওয়ারিশ গাড়ি উদ্ধারের অভিযান চলছিল। জাফর ইমাম ওরফে সম্পর্কে হুমায়ুন মামা আমাকে জানালেন, সেনাবাহিনীর বেওয়ারিশ গাড়ি উদ্ধার অভিযানে পাওয়া একটি জিপ আছে অর্ডিন্যান্স ডিপোতে। দেখা করলাম বর্তমান ডেপুটি স্পিকার অর্ডিন্যান্সের পরিচালক কর্নেল শওকতের সঙ্গে। আগরতলা মামলা চলাকালীন সময় অন্যতম আসামি কর্নেল শওকতের সঙ্গে আদালতেই পরিচয়। তারপর ৭১-এ কলকাতায় পাশাপাশি থাকার কারণে ঘনিষ্ঠতা। শওকত ভাই বললেন, প্রতিরক্ষা মন্ত্রী তথা প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে। অতঃপর ঘনভবনে প্রধানমন্ত্রীর সমীপে হাজির হলাম। তাতে জিপটির বরাদ্দ চেয়ে আবেদনপত্র। তিনি একবার বুক পয়েন্ট থেকে ঝর্ণা কলম বের করে আবেদনপত্রে লিখলেন, জীবনে কখনো কোনো অন্যায় আবেদন প্রশ্রয় দিই নাই, ভবিষ্যতে দিব না। আপনার প্রার্থনা মঞ্জুর করিতে পারিলাম না বিধায় দুঃখিত। দুর্ভাগ্য, এই মহামূল্যবান পত্রটিও হারিয়ে গেছে। আজ অল্প পরিসরে বঙ্গবন্ধুকে নিয়ে লেখার সময় যখন অনেক মধুর স্মৃতি, জানা অজানা অন্তরঙ্গ কাহিনী রোমন্থন করছি, তখন শেষ দিনটির কথাও বলতে হয়। আরও ভাবলে রহস্যজনক মনে হয়। কেন জানি ৭৫-এর প্রথম থেকেই বঙ্গবন্ধুর সান্নিধ্যে যাওয়ার পথে অথবা তার কাছ থেকে পরিবারের বাইরে পরিজনদের দূরে সরিয়ে নিতে একটি অদৃশ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। কথাটি একটুখানি ব্যাখ্যা করছি। আজকের সমস্ত ক্ষমতার কেন্দ্রস্থল প্রধানমন্ত্রী বর্তমান বিশাল দপ্তর নয়। তার তখনকার কার্যালয় গণভবনের কিছু সময়ের জন্য যখনই যেতাম, তার কাছে থাকতেন তার পরিচিত সচিব ও অতিরিক্ত সচিব। যাদের সঙ্গে আড্ডা দিতাম তাদের মধ্যে ছিলেন রফিকুল্লাহ চৌধুরী, ডক্টর মশিউর রহমান, মাহে আলম, ডক্টর ফরাসউদ্দিন আর নুরুল ইসলাম অনু। তাদের বদৌলতে গণভবনে ছিল আমাদের অনেকের অবিরত দ্বার।
তাদের বদৌলতে গণভবন ছিল আমাদের অনেকের অবারিত দ্বার। তখন কিভাবে প্রধানমন্ত্রীর চারিদিকে আমলাতান্ত্রিক কুজ্জটি ভেঙে ফেলা হতো তা নিজেও বুঝতে পারিনি তখন। তাছাড়া প্রায় প্রতিদিন সকালে ইকবাল রোডের বাড়ি থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটির পেছনে লোহার সিঁড়ি বেয়ে দোতলায় যাওয়া যেত। সেটিও ছিল আমাদের সহজগম্য। সেখানে প্রায় মুজিব ভাই ও ভাবির সঙ্গে প্রাতরাশ করতাম। মাঝে সাঝে কাছেই থাকতেন অস্থায়ী তথ্য সচিব বন্ধু বাহারউদ্দিন চৌধুরী, এককালীন ছাত্রলীগ নেতা। তিনি মাঝে মধ্যে এসে খাওয়ার টেবিলে বসতেন। ৭৫-এর প্রথম থেকেই আমাদের যাওয়া আসার পথে নানা নিষেধ আরোপ করলেন পূর্ব উল্লেখিত সচিব উপসচিবদের স্থলাভিষিক্ত একজন উচ্চপদস্থ পুলিশের কর্মকর্তা আব্দুল রহিম। সাবেক এই পুলিশ কর্মকর্তা ছিলেন ৭১-এর রাজাকার বাহিনীর সংগঠক। কী করে তিনি প্রধানমন্ত্রীর কাছে গেলেন তা আমার কাছে এখনও রহস্য আবৃত। যখন অতীত পর্যালোচনা করি তখন ভাবি ১৫ই আগস্টের আগের দিনগুলোর পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে তার বিশ্বাসভাজন আপনজনের সম্পৃক্ততা থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছিল কেন? ৩২ নম্বরের একান্ত বিশ্বাসভাজন বেসরকারি নিরাপত্তাকর্মী আর পুলিশদের সরিয়ে সেনাবাহিনী থেকে পাহারাদার পাঠানো হলো কেন? এলিট ফোর্স রক্ষী বাহিনীকে এই দায়িত্ব দেওয়া হলো না। আমি পরবর্তীকালে এসব রহস্যজনক পদক্ষেপের বিস্তারিত বিবরণ দিয়েছি কোনো এক প্রতিবেদনে। সদর প্রবেশপথ থেকে টেলিফোনে রহিম সাহেবের অনুমতি নিয়েই ১৪ই আগস্ট পড়ন্ত বেলায় বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে গেলাম। দিনের কাজ শেষে তিনি যখন গণভবনের ছোট্ট বাগানে পায়চারি করছেন, পাশে মহিউদ্দিন আহমেদ, বরিশালের ন্যাপ মহিউদ্দিন নামে যার পরিচয় ছিল, পেছনে তার পরম প্রিয় তোফায়েল আহমেদ আমার উপস্থিতি টের পেয়ে পেছনে তাকালেন। যার দুই ঠোঁটে সাদা কৌতুকের ভরা হাসির মতো আভা দেখা যেত, তার চোখে মুখে দেখলাম বিষণ্ণতার ছায়া। বহুদিন আগে আমি যে কারণে তার কাছে গিয়েছিলাম সেই একই কারণে এবারও তার কাছে যাওয়া। লন্ডনে সানডে টাইমস এর আমন্ত্রণে একটা সেমিনারে যোগ দেওয়ার জন্য অনুমতির প্রার্থনা করলাম। আবেদনটি শুনলেন, বিষণ্ণ কণ্ঠে বললেন, চলে যেতে চাস যা, ফিরে এলে নিশ্চয়ই দেখা হবে, কি বলিস? মাঝে মধ্যে বেদনা ভারাক্রান্ত মোড়ে একান্তে বসে ভাবি তিনি কেন সেদিন ফেরার কথাটি বলেছিলেন। তবে তার ভারাক্রান্ত মনের খবর জানতাম। কিছুদিন আগে চিলির রাষ্ট্রপতি আয়েন্দেকের হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সিআইএর পরিকল্পনা অনুসরণে দেশটির সেনাবাহিনী। তার মনেও কি এই ধরনের কোনো দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছিল? এবারে আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয় অধ্যায়টি শোনার জন্য। অধ্যায়ের নাম রঙ্গরসে বঙ্গবন্ধু। কয়েক বছর ধরে আগস্ট মাস এলে আমি স্মরণ করি একান্ত আলোকে দেখা বঙ্গবন্ধুকে। স্মরণ করি অন্তর থেকে, কোনো আনুষ্ঠানিক উদযাপনে অংশগ্রহণ করি না, তবে স্মৃতি রোমন্থন করি। একান্ত অন্তরঙ্গ আড্ডায় কিভাবে তিনি হয়ে পড়তেন দিলখোলা রঙ্গরসে ভরা মুজিব ভাই। প্রতি বছর 15ই আগস্ট এলে পত্রিকায় আমার নিয়মিত কলামে সীমিত আকারে স্মৃতির মণিকোঠা থেকে তুলে আনি এমনি কিছু ঘটনা। আমি বঙ্গবন্ধুকে কখনো রাখতে দেখিনি, তবে কোনো রাজনৈতিক আলোচনার সময় তার ক্ষুব্ধ চেহারা দেখেছি। ঘরোয়া আড্ডায় মাঝে মধ্যে নানা বিষয়ে কৌতুক ও রসিকতা করতেন তিনি। প্রথমে মনে পড়ছে তিনি কিভাবে মিমিক মানে অন্যের গলা নকল করে গল্প শোনাতেন। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের আগ থেকেই আওয়ামী লীগের তখনকার সিম্পসন রোডের অফিসে যেতাম। কাছেই ছিল আমার কর্মক্ষেত্রেও জনসন রোড তথা লিয়াকত অ্যাভিনিউয়ের পাকিস্তান অবজারভার। সময় পেলেই সেখান থেকে যেতাম আওয়ামী লীগের অফিসে। কোনো একটি ছোট্ট কক্ষে বসা পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিব ভাইয়ের জমজমাট আসরে। এমনই এক আসরে গিয়েছিলাম 1955 সালে যুক্তফ্রন্ট ভেঙে যাওয়ার পর। ভাসানী সরওয়ার্দীর আওয়ামী লীগ আর শেরেবাংলা আবু হোসেন সরকারের কৃষক পার্টির মধ্যে ভাঙন ধরেছিল পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ এর মাধ্যমে।
ফ্রন্টে দুই ভাগীদারদের মধ্যে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রিত্বের অর্থাৎ তখনকার প্রধানমন্ত্রী বলা হতো দাবিদার কে সেটা নির্ধারণ করতে কার্জন হলে দুই নেতার সঙ্গে বৈঠকে বসলেন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ। উল্লেখ্য, পাকিস্তান তখনও ব্রিটিশ আশ্রিত ডোমিনিয়ন, তাই মহারানীর মনোনীত গভর্নর জেনারেল ছিল রাষ্ট্রপ্রধান। পাকিস্তান প্রজাতন্ত্র হয়েছে 1956 সালের প্রথম সংবিধান রচনার পর। একান্ত বৈঠকটিতে সাংবাদিক আর তখনকার মধ্যম কাতারের রাজনৈতিক নেতা মুজিব ভাইয়ের ছিল প্রবেশ নিষেধ। কী আলাপ হয়েছিল সেই বৈঠকে তা জানতে আমরা মুজিব ভাইকে বললাম, হক সাহেবের কাছ থেকে কিছু জানা যায় কি না। তিনি গেলেন হক সাহেবের কাছে, ফিরে এলেন হাসতে হাসতে। কার্জন হলের বাইরের বাগানে ঘাসের উপরে আমাদের নিয়ে গোল হয়ে বসলেন। জানালেন তিনি শেরে বাংলার কাছে গিয়েছিলেন। শেরে বাংলা ও গোলাম মোহাম্মদের মধ্যে হওয়া কথোপকথনের বিবরণ জানতে চাওয়ায় হক সাহেব কি উত্তর দিলেন তা দিতে লাগলেন তার বিবরণ। হক সাহেবকে নকল করে আধো আধো স্বরে মুজিব ভাই বলতে লাগলেন, ও তো একটা অথর্ব, ও তার কথা কচু বোঝা যায় না। বলা নিষ্প্রয়োজন, ওতা মানে গোলাম মোহাম্মদ। মুজিব ভাইয়ের কথা নকল করার ভঙ্গিতে আমরা হাসতে থাকলাম। তবে বুঝলাম হক সাহেব সত্য কথা এড়িয়ে গেছেন। দেশ স্বাধীন হওয়ার পরে কয়েকটি গল্প বলি। বঙ্গবন্ধু আমাকে প্রথম টেলিভিশনের মহাপরিচালক, পরে দৈনিক মর্নিং নিউজের সম্পাদক। ইংরেজি দৈনিকটার ছিল পরিত্যক্ত সম্পত্তি। সাংবাদিক কর্মচারী অবাঙালি যারা ছিলেন তারা অনেকেই আগে থেকেই পাকিস্তান চলে গেছেন। ইংরেজি লেখা সাংবাদিক কই। এরই মধ্যে একদিন আমার বন্ধু জাকারিনা খান চৌধুরী, পরবর্তীকালে জিয়াউর রহমানের উপদেষ্টা, দীর্ঘদিন বিলেতে থাকার পর স্বাধীন বাংলাদেশে চলে এলো সঙ্গে স্ত্রী স্থপতি শামীম শিকদার। সে একদিন আমার দপ্তরে এসে বলল, দোস্ত ফিরে এসেছি, এখন চাকরিতে। জ্যাক খুব ভালো ইংরেজি জানত, তাকে মর্নিং নিউজের সহকারী সম্পাদকের পদে নিয়োগ দিলাম। এরপর অনেক দিন বিকেলে তাকে বললাম, দোস্ত চল গণভবনে যাই, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব। বস্তুত তখন প্রতিদিন পুরনো গণভবনে, বর্তমান সুগন্ধা পেছনের বারান্দায় সন্ধ্যায় মুজিব ভাই আমাদের অনেকের সঙ্গে গালগপ্প করতেন। জ্যাক পায়ে সালাম করে উঠে দাঁড়াতেই মুজিব ভাই বুকে জড়িয়ে ধরে বললেন, এটাকে আবার কে নিয়ে এলো? উল্লেখ্য জ্যাকের সিলেটে বনেদি পরিবারের সবাইকে বঙ্গবন্ধু ঘনিষ্ঠভাবেই জানতেন। আমি তখন বললাম, জ্যাক ফিরে এসেছে, ওকে আমার কাগজে নিয়েছি। প্রধানমন্ত্রী বললেন, তা ওর কাজ কি? বললাম, সম্পাদকীয় আর বিভিন্ন বিষয়ের উপর উপসম্পাদকীয় লিখবে। শুনে তিনি বললেন, বেশ ভালো। তারপর স্বভাবজনিত মুচকি হাসি দিয়ে বললেন, যা লিখবার সন্ধ্যার আগে লিখবি, খবরদার সন্ধ্যার পরে যেন কিছু না লেখ। ইঙ্গিতটা বুঝে জ্যাক লজ্জায় লাল, আর আমরা তো হো হো করে হেসে উঠলাম। প্রধানমন্ত্রীর পরিহাসটি ছিল জ্যাকের প্রতিদিন সন্ধ্যার পরে বিশেষ পানীয় পানের কারণে বিহাল হওয়ার প্রতি ইঙ্গিত। একদিন গণভবনে সন্ধ্যায় আসর বেশ জমে উঠেছে। এমন সময় উত্তেজিত তাহের উদ্দিন ঠাকুর এসে উপস্থিত। নেতা, এই যে গাফফার কি লিখেছে আমার সম্পর্কে দেখেছেন? লিখেছে আমি নাকি সরাইলের কুকুর। বঙ্গবন্ধু জানতে চাইলেন কেসটা কি। জানা গেল তা হলো, গাফফার তখন মন্ত্রী কামারুজ্জামান হেনা ভাইয়ের সদ্য প্রকাশিত দৈনিক জনপদের সম্পাদক। তাহের ঠাকুর সেই পত্রিকার সরকারি বিজ্ঞাপন কমিয়ে দেওয়ায় আব্দুল গাফফার চৌধুরী তথ্য মন্ত্রণালয়ের কড়া সমালোচনায় প্রতিমন্ত্রীকে সরাইলের সারমেয় লিখেছিলেন। সরাইলের কুকুরকে তখন বিলেতি অ্যালসেশিয়ানের পর্যায়ে দুর্ধর্ষ মনে করা হতো। প্রতিমন্ত্রী ঠাকুরের আদি বাড়ি ছিল সেই এলাকায়। ঠাকুরের নালিশ সুরে গম্ভীর হয়ে গেলেন মুজিব ভাই। গাফফারের দিকে তাকিয়ে ভারী গলায় বললেন, অন্যায় করেছ। তাহেরকে সরাইলের কুকুর বলা ঠিক হয়নি। জানো কত প্রজাতির কুকুর আছে? তারপর বলা শুরু করলেন, বিলেতি মেম সাহেবরা কোলে বসিয়ে ল্যাবডগকে আদর করেন। অস্ট্রেলিয়ার
রাখালেরা তাদের ভেড়ার পাড় সামলানোর জন্য শেফার্ড কুকুর লালিয়ে দেন। উত্তর মেরুর বরফের উপর চাকাবিহীন এস্কিমোদের বাহন টানার জন্য প্লেস কুকুর ব্যবহার করা হয়। বিলেতে অভিজাত জমিদার ডিউকেরা বছরে একবার শিয়াল শিকারে বের হয়। প্রথমে জঙ্গলে ছেড়ে দেয় হান্টিং ডগ। সেই সব ভয়ঙ্কর দর্শন কুকুর শিয়ালদের তাড়া করে। তাদের পেছনে ঘোড়ার উপরে থাকে শিকারীরা। ইউরোপের অ্যালসেশিয়ান কুকুর বাড়ি পাহারা দেয়। দুধর্ষে এসব অ্যালসেশিয়ান অনেকটা সরাইলের কুকুরের মতো দেখতে, পাতলা, লম্বা, ভয়ঙ্কর দর্শন। তারপর গাফফারকে বললেন, আমার ভজহরির মতো এমন ঘাড়ে গর্দানে নাদুস নুদুর ফর্সা, তবে হ্যাঁ, রাগলে লাল মুখো হয়ে যায় এক ধরনের কুকুর আছে বই কি। সেগুলো হলো বুলডগ, লাল মুখো, মোটা তাজা শরীর। আর চোখে সুদর্শন নাদুস নুদুস তাহেরউদ্দিন ঠাকুরের দিকে তাকিয়ে থেমে গিয়ে দুষ্টমি ভরা গলায় বললেন, গাফফার, খবরদার, এরপর কারো চেহারা সুরত নিয়ে ঠাট্টা করবা না। কথাগুলো বলেই প্রধানমন্ত্রী তার মুখে ঠেকানো পাইপটিতে তামাকে আগুন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। আমার হাসি লুকানোর জন্য মেঝের দিকে তাকিয়ে রইলাম। মুখ তুলে দেখি লাল মুখো ঠাকুর মশাই ততক্ষণে উধাও। নিজের মন্ত্রীদের নিয়ে মাঝে মধ্যেই রসিকতা করতেন বঙ্গবন্ধু। দেশে ফিরে বঙ্গবন্ধু 11 জানুয়ারি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। এরপর বিকালবেলা সংবাদ সম্মেলন করার পর যথারীতি আমাদের সঙ্গে সন্ধ্যায় আড্ডায় বসলেন। তখনও মন্ত্রীদের দপ্তর বন্টন হয়নি। এ নিয়ে আমরা একটুখানি কৌতুক প্রকাশ করায় তিনি গম্ভীর হয়ে জানালেন, সব এখন বলবো না, একটু পরে জানতে পারবা। উপযুক্ত ব্যক্তিটিকে যথাযথ দায়িত্ব দিয়েছি। তবে একটা দপ্তর নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। অনেক ভেবেচিন্তে সেটা হুজুরের কাঁধে চাপালাম। দপ্তরটি হচ্ছে স্বাস্থ্য ও জন্ম নিয়ন্ত্রণ, পরবর্তীতে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। ভেবে দেখলাম আমার মতো সারা জীবন জেল খাইটটা তার শরীরটা ঠ্যাংরা কাঠির মতো হইয়া গেছে। সব ডাক্তারকে সে মানুষের স্বাস্থ্য ভালো করার তাগিদ দিতে পারবে। সে আবার 2 বউয়ের 14টি বাচ্চা নিয়ে হিমশিম খাইতেছে। বেশি বাচ্চা হওয়ার জ্বালা সে ভালোই বোঝে, তাই তারে জন্ম নিয়ন্ত্রণের দায়িত্বটা দিয়েছি। রঙ্গে ভরা বঙ্গবন্ধুর রসের ভাণ্ডার থেকে 2টি রস কদম্ব পাঠকদের উপহার দিয়ে প্রবন্ধটি শেষ করব। প্রথম ঘটনাটি 72-এর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাংলাদেশ সফরের সময়ের। বঙ্গভবন অনুষ্ঠানের শেষে তিনি 14 জন মন্ত্রী প্রতিমন্ত্রীর প্রত্যেকের হাতে উপহার স্বরূপ একটি করে ভারতীয় বেঙ্গালুরু সিল্কের শাড়ি দিলেন। বলা বাহুল্য, শাড়িগুলো মন্ত্রীদের বেগম সাহেবাদের জন্য। শাড়ি বিতরণ শেষে মন্ত্রীরা ইন্দিরা গান্ধীকে সমবেতভাবে ধন্যবাদ জানাচ্ছেন। এমন সময় দূর থেকে এগিয়ে এলেন বঙ্গবন্ধু। তৎকালীন আইনমন্ত্রী মনোরঞ্জন ধরের শাড়িখানি প্রায় ছো মেরে কেড়ে নিয়ে জহুর আহমেদ চৌধুরীর হাতে ধরিয়ে দিলেন। ইন্দিরাজি অবাক হয়ে বঙ্গবন্ধুর দিকে তাকালেন। তিনি বললেন, মনোরঞ্জন ধর ব্যাচেলর মানুষ, তার শাড়ির দরকার নেই। বেচারা হুজুরের 2 বউ, এক শাড়ি নিয়ে দুজনে টানাটানি করবে, তাই তারটি হুজুরের আরেকটি বউয়ের জন্য দিলাম। দ্বিতীয়টি হলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি নিয়ে তার হালকা মন্তব্য। পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের সিলেটে ভূ অভ্যন্তরে গ্যাস পাওয়া গিয়েছে। স্বাধীন বাংলাদেশের কতিপয় বিদেশি কোম্পানি এসেছে গ্যাস অনুসন্ধানের জন্য। তাদের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী, খনিজ সম্পদ মন্ত্রী এবং আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেনও। বৈঠক শেষে গণভবনের পূর্ব বারান্দায় যথারীতি বসেছে আড্ডা তথা খোশ গল্পের আসর। সেখানে একটু আগে সম্পন্ন হওয়া বিদেশি তেল গ্যাস অনুসন্ধান কোম্পানির সঙ্গে আলাপের প্রসঙ্গটি এলো। বঙ্গবন্ধু বললেন, কয়েকটি বিদেশি অনুসন্ধান কোম্পানিকে আমি বলেছি শুধু গ্যাস নয়, আমাদের তেলও আছে। তারা জানতে চাইল এই নিয়ে অতীতে কি কোনো অনুসন্ধান হয়েছে কিনা। আমি বলেছি তা হয়নি, তবে আমি নিশ্চিত আমাদের তেল আছে। আরব দেশের তেল পাওয়ার যে 2টি ক্রাইটেরিয়া তথা যথার্থতা রয়েছে তা আমাদের এখানেও আছে। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, কি বুঝলা? আমরা দুদিকে ঘাড় নাড়ালাম।
বঙ্গবন্ধুর কৌতুক ভরা চোখে তাকিয়ে বললাম, আমরা দুদিকে ঘাড় নাড়ালাম। বঙ্গবন্ধু কৌতুক ভরা চোখে তাকিয়ে বললেন, আমি তা করে বঙ্গবন্ধু কৌতুক ভরা চোখে তাকিয়ে বললেন, আমি তা করে বলছি, তেল পেতে হলে দেশটির দুইটি বৈশিষ্ট্য থাকতে হবে, যা আমাদের আছে। এক, মুসলিম দেশ হতে হবে। দুই, ইট মাস্ট বি হেডেড বাই শেখ। রাষ্ট্র বা সরকার প্রধানকে শেখ হতে হবে। কথাগুলো বলে দিল খোলা বঙ্গবন্ধু হো হো করে হেসে উঠলেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় অধ্যায়, প্রেরণা দায়িনী ফজিলাতুন্নেসা। আইন করে বঙ্গবন্ধু পরিবারে নিরাপত্তা বিধান করা হয়েছে। বঙ্গবন্ধু তনয়া বাস করেন প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে। এ কারণে নতুন আইন অনুসারে তার জন্য অতিরিক্ত নিরাপত্তা বেষ্টনী থাকা স্বাভাবিক। ৭৫-এর আগে এই নিরাপত্তা বেষ্টনী যথেষ্ট না হলেও সামান্য পরিমাণে ছিল গণভবন আর বঙ্গভবনে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটি ১৫ই আগস্টের খুনিরা এত সহজে বিনা বাধায় করতে পেরেছিল ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়িটির অবস্থানের কারণে। সেখানে একই মাত্রায় সামান্যতম নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা সম্ভব ছিল না। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের বাসস্থান ছিল গণভবন, পুরানো ও নতুন। ৭৫-এর রাষ্ট্রপতি হওয়ার পর তার বঙ্গভবনে থাকাটাই তো ছিল স্বাভাবিক। প্রথমোক্ত দুই জায়গায় কোনো একটিতে থাকলেই সেদিন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড তার মুষ্টিমেয় দেহরক্ষী প্রতিহত করতে পারতেন। অনেকে মনে করেন হয়তো পারতেন, আবার অনেকে মনে করেন হয়তো পারতেন না। তখন প্রধানমন্ত্রী জন্য এসএসএফ বা বিশেষ নিরাপত্তা বাহিনী গঠিত হয়নি। বঙ্গভবনে না থাকার কারণে সেখানকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থাটি তার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। অনেকের এই সময়ের মত যদি গ্রহণ করি, তবে প্রশ্ন হলো, কর্মমুখ সারাটে দিন শেষে ক্লান্ত শেখ মুজিব ভবন দুটি সুরক্ষিত দুর্গে না থেকে কেন অরক্ষিত ৩২ নম্বর বাড়িতে রাত কাটাতে আসলেন? উত্তর একটি, বেগম মুজিব ৩২ নম্বর বাড়িটির দোতলায় পূর্ব দক্ষিণ কোণের ঘরটি ছেড়ে আসতে রাজি হননি। তিনি প্রধানমন্ত্রীর সাথী হয়ে অথবা রাষ্ট্রপতির পত্নী পরিচয়ে ফার্স্ট লেডি হতে চাননি। বহু বছর আগে স্বামীর সঙ্গে গ্রাম্যবধূ যে লেবাসটি পরে এসেছিলেন, গণভবন বা বঙ্গভবনে এসে তা ছাড়তে চাননি। তিনি রাজনীতিতে নিবেদিত জননেতা, স্বামীর দীর্ঘ রাজনৈতিক দুর্যোগপূর্ণ সময়ের সহযাত্রী, সহমর্মী ছিলেন। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ক্ষমতায় প্রত্যক্ষ বা পরোক্ষ অংশীদার হওয়ার কোনো বাসনা তার ছিল না। তারপরও স্বামীর জীবনযুদ্ধের আদর্শে সংগ্রামে, এমনকি জনসম্পৃক্ততায় তার একটি অপ্রকাশ্য ভূমিকা অবশ্যই ছিল। পারিবারিক জীবনে দুঃখ সুখ ভাগিদার যেমন ছিলেন তিনি, তেমনি রাজনৈতিক জীবনেও ছিলেন তার আদর্শের প্রেরণাদাত্রী বিজয়লক্ষ্মী নারী। কথাটি বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে অনুষ্ঠিত আন্তঃপার্লামেন্টারি বৈঠকে নজরুলের একটি কবিতার উদ্ধৃতির মাধ্যমে। নজরুলকে উদ্ধৃত করে তিনি বলেছিলেন, জগতে যত বড় জয় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহান। সেসব মাতা বধূদের উদাহরণে যোগ করেছিলেন একটি নাম, ফজিলাতুন্নেসা মুজিব। গান্ধীজির কথা যেমন লোকে জানে, তেমনি কস্তরবার কথা ইতিহাসে সামান্য পরিমাণে হলেও স্থান পেয়েছে। তিনি চরকা কেটেছেন, স্বামীর সঙ্গে জেলে গিয়েছেন। জওহরলাল নেহেরু যেমন আলোচিত হয়েছিলেন, তেমনি বারবার উচ্চারিত হয়েছে কমলা নেহেরুর কথাও।
রাজনীতিতে তিনি স্বামীর সাথী হয়েছেন, তার সঙ্গে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন, কারাবরণ করেছেন তিনি। গান্ধী বা নেহরু যতবার বা যতদিন জেলে ছিলেন, বঙ্গবন্ধু কারাবাসের সময়কাল তার চেয়ে কম নয়। কিন্তু ফজিলাতুন্নেসা তো স্বামীর কারাসঙ্গী ছিলেন না। তখন কোথায় ছিলেন, কী অবস্থায় ছিলেন মুজিব পত্নী? কিভাবে নিত্যদিনের অভাবে সংসার চলেছে তার? চরম আর্থিক দুর্দশার মধ্যেও ছেলেমেয়েদের কিভাবে আগলে রেখেছেন তিনি? সেই সব কাহিনী কেউ জানে না, জানতে চায়ও না। তাই তো 15ই আগস্ট শোকের বন্যায় ভেসে যারা সেমিনার আর স্মরণসভা করেন, তারা কেউ এসব কথা বলেন না। ফজিলাতুন্নেসার নামটিও সচরাচর উচ্চারণ করেন না তারা। জীবন ও যৌবনের শ্রেষ্ঠ সময়টি যে নারীর জীবন থেকে বারবার ছিনিয়ে নেওয়া হয়েছে, তার কথা কেউ তেমন গুরুত্বর সঙ্গে ভাবেন না। কারণ বোধহয় বেগম ফজিলাতুন্নেসা মুজিব একজন সাধারণ গৃহবধূ হয়েও রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা প্রকাশ্যে সংশ্লিষ্ট না থেকে অন্তরাল থেকে যে অবদান রেখেছেন তিনি, তার সমস্ত বিবরণ সবাই জানে না। তবে হ্যাঁ, রাজনৈতিক উদ্দেশ্য সাধনে কেউ কেউ বঙ্গমাতার সাইনবোর্ড সাটিয়ে কিছু প্রতিষ্ঠান করেছে বইকি। অন্তরঙ্গ আলোকে সেই মহিষী নারী সম্পর্কে অনেকের অজানা কিছু কাহিনী উদ্ধৃতি করেছি আমি। স্বামীর রাজনীতির সঙ্গে তার পরোক্ষ বৈচিত্র্যময় সংশ্লিষ্টতার কিছু বিবরণ তুলে ধরা হলো। রাজনীতির উন্মাদনায় ছুটে বেড়ানো শেখ মুজিবের পত্নীকে আমি দেখেছি, কিন্তু প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির পত্নী বা ফার্স্ট লেডিকে আমি কখনো দেখিনি। দেখেছি আটপৌরে শাড়ি পরনে পালঙ্কে বসে বাটা হাতে পান সাজাতে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের পাশে রাষ্ট্রীয় ভবনে তাকে দেখা যায়নি তার সাথী হয় বিমানে করে রাষ্ট্রীয় সফরে যেতে। সভা সেমিনার বা সংবর্ধনা সভায় রাষ্ট্র বা সরকার প্রধানের জর্জেট পরা অর্ধাঙ্গী নিয়ে কেউ দেখেনি। কারণ সুদূর গ্রাম থেকে যে গ্রাম্য কিশোরীর ছাপটি মুখে নিয়ে স্বামীর হাত ধরে শহরে এসেছিলেন, সেটি কোনো দিন মুছে দেননি তিনি। দেখেছি 32 নম্বর বাড়ির দোতলায় বিছানায় পা ছড়িয়ে বসে জাতি দিয়ে সুপারি কাটছেন, মুখে পান, হাতের উপরে চুন। কোনোদিন সকালবেলা বাড়ির পেছনের সিঁড়িটি বেয়ে দোতলায় শোবার ঘরে দরজায় উকি মারতেই বলেছেন, আসুন পান খান। আমাকে যখন পান এগিয়ে দিতেন, পাশে আতশোয়া মুজিব ভাই পত্রিকার পাতা চোখ রেখে পাইপ ধরা মুখে ফাঁক দিয়ে মৃদু হাসতেন তিনি। আমার দিকে তাকিয়ে সুর করে বলতেন, বাটা ভরে পান দেব, গাল ভরে খেও। এই ছিল মুজিব গিন্নির ঘরোয়া রূপ। এই ঘরোয়া পরিবেশের আকর্ষণে সুরক্ষিত ভবন ছেড়ে রাতে অরক্ষিত 32 নম্বরের জৌলিসীন বাড়িতে ফিরতেন প্রধানমন্ত্রী, পরবর্তীতে রাষ্ট্রপতি। আচ্ছা, সেই পানের বাটাটি বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরে তেমনি কি সাজানো আছে? জানি না, কারণ 15ই আগস্টের পর কোনো দিন সেই বাড়িতে যায়নি। এই পিতলের পানের বাটায় থরে থরে সাজানো থাকতো পান, সুপারি, জর্দা, দোস্তা, সাদা পাতা। এ নিয়ে কৌতুককর একটি কাহিনী মনে পড়ছে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঢাকায় এলেন। রেসকোর্স ময়দানে নির্মিত হলো ইন্দিরা মঞ্চ। জীবনে সেই প্রথম অন্দর থেকে বাইরে এসেছিলেন। পরে জেনেছি বঙ্গবন্ধু বহু খোশামোদ করে বেগম সাহেবাকে সেই মঞ্চে আনতে পেরেছিলেন। চিরকাল আটপৌরে শাড়ি পরা বেগম মুজিব সেদিন বহু আয়াসসাধ্য প্রচেষ্টায় একটি কাতান পরেছিলেন। মঞ্চের কাছাকাছি ছিলাম বলে দেখেছিলাম। এক হাতে বারবার কাতান শাড়িটি সামলাচ্ছেন, অন্য হাতে পানের বাটাটি ধরে আছেন তিনি। রাষ্ট্রীয় অনুষ্ঠানে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে রাষ্ট্রের সব থেকে সম্মানিত মহিলাটির আঁচলের আড়ালে পানের বাটা আগলে রেখেছেন দেখে আমার হাসি পাচ্ছিল। অদূরে বসে শুনছিলাম। বঙ্গবন্ধু মৃদুস্বরে ধমকে উঠলেন, ওটা আবার নিয়ে আসলে কেন এখানে? বেগম মুজিবের মুখে দেখলাম অপ্রস্তুত হাসি। তারপর বাটাটি আঁচলের তলে ভালো করে ঢাকা দিয়ে রাখলেন তিনি। এ হচ্ছে সেই সহজ সরল চিরায়ত গ্রাম্যবধূ প্রধানমন্ত্রী। আর সেই সাদাসিধে গৃহিণীর কাহিনী বিবৃত করা আমার মুখ্য উদ্দেশ্য নয়। নজরুলের ভাষায় শক্তি সাহস জুগিয়েছে যে নারী,
তার অন্য পরিচয়ও পেয়েছি। সেই পরিচয়ে রয়েছে একজন প্রেরণাদানকারী মহিলা, এদেশের রাজনীতিক পালাবদলে যুগান্তকারী অবদান যার আছে। সেই কাহিনী নেহাত কিংবদন্তি নয়, হলেও সেই কিংবদন্তি ছিল আগরতলা ষড়যন্ত্র মামলায় ভেস্তে যাওয়ার ইতিহাস ভিত্তিক। ঢাকা সেনানিবাসে সেই কথিত ষড়যন্ত্র মামলার বিচার চলছে। 1969 সাল, সারা দেশে যখন আগুন জ্বলছে, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব, এই স্লোগানে রাওয়ালপিন্ডিতে আইয়ুবের ক্ষমতার মঞ্চ কেঁপে উঠছে। গণ অভ্যুত্থানে বিধ্বস্ত ফিল্ড মার্শাল আইয়ুব খান গোলটেবিল বৈঠকের ডাক দিলেন, কিন্তু পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা শেখ মুজিবকে বাদ দিয়ে গোলটেবিলের বৈঠক করে কি করে? শেষ পর্যন্ত আইয়ুব খান বৈঠকে সফল করতে রাজনৈতিক নেতাদের চাপে বাধ্য হয়ে কারাবন্দী শেখ মুজিবুর রহমানকে আমন্ত্রণ জানালেন, কিন্তু দেশদ্রোহের দায়ে বিচারের আসামি, ক্যান্টনমেন্টে বন্দী, আসবেন কিভাবে? অবশেষে আইয়ুব খান সিদ্ধান্ত নিতেন প্যারোলে মুক্তি দিয়ে তাকে রাওয়ালপিন্ডি নিয়ে যাওয়া হবে। ফেব্রুয়ারি 14 বা 18 তারিখে বিভিন্ন মহল শেখ সাহেবকে প্যারোলে যাওয়ার প্রস্তাব দিতে থাকে। গোলটেবিল বৈঠক থেকে তৎকালীন রাজনৈতিক ফ্রন্ট এনডিএফের নেতা মৌলভী ফরিদ আহমেদ সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে অনুরোধ জানান প্যারোলে মুক্তি নিতে। একই সঙ্গে তার ঢাকায় অন্তরঙ্গ দুজন প্রভাবশালী সম্পাদক জেলে দেখা করে তাকে এই অনুরোধ জানান। আবার ঢাকায় তখন তার মুক্তির দাবিতে কারফিউ ভেঙে রোজ রাতে মানুষের ঢল নামছে রাস্তায়। এরই মধ্যে প্যারোলের বার্তা রটে গেছে জনগণের কাছে, চলছে জল্পনা কল্পনা। শেখ সাহেব কি প্যারোলে মুক্তি নিয়ে আইয়ুবের বৈঠকে যোগ দেবেন? ক্যান্টনমেন্টে বসে শেখ সাহেব কি ভাবছেন কেউ তা জানে না। সারা দেশের মানুষও কিছুটা বিভ্রাট। তারা প্রাণ দিচ্ছে, রক্ত দিচ্ছে প্রিয় নেতাকে মুক্তি করে আনার জন্য, মুসলেকা দিয়ে আইয়ুবের দরবারে যাওয়ার জন্য নয়। কিন্তু এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যিনি, তিনি ছিলেন দ্বিধাগ্রস্ত। সেদিন মুসলেকা দিয়ে নাকি নিঃশর্ত মুক্তি, এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন এবং জানিয়েছিলেন একজন নারী, মুজিবের সহধর্মিণী, যিনি রাজনীতি বুঝতেন না কিন্তু নিজের স্বামীকে জানতেন। বুঝতে পেরেছিলেন তার স্বামীর মানসিক দ্বন্দ্ব। বন্দি স্বামীর খবর পাঠালেন, হাতে বটি নিয়ে বসে আছি, প্যারোলে মুসলেকা দিয়ে আইয়ুবের দরবারে যেতে পারেন, কিন্তু জীবনে 32 নম্বরে আসবেন না। এখন ভাবতে অবাক লাগে, আধা শিক্ষিত সাধারণ যে গৃহবধূ রাজনীতি বোঝেন না, অথচ সেই তিনি রণচণ্ডী মূর্তি ধারণ করে কি অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন। কতখানি রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে দূর থেকে শক্তি, সাহস আর বুদ্ধি জোগালেন স্বামীকে। সত্যি তিনি এ ধরনের কোনো খবর পাঠিয়েছিলেন কিনা তা কোনো দিন জানতে পারিনি। অনেক দিন পর ভাবির সামনে বঙ্গবন্ধুর কাছে এর সত্যতা জানতে চেয়েছিলাম। তিনি হেসে আঙুল দিয়ে ভাবিকে দেখিয়ে বলেছিলেন, ওনাকে জিজ্ঞেস করবি না? ভাবির দিকে তাকাতে তিনি মুচকি হেসে একখিলি পান এগিয়ে দিয়ে বললেন, ওসব থাক। এদেশের ভবিষ্যৎ ইতিহাস অন্যভাবে লেখা হতো, কিন্তু কিংবদন্তি সত্যি না হতো। শেখ মুজিব যদি মুসলেকা দিয়ে সহবন্দীদের ক্যান্টনমেন্টে রেখে রাওয়ালপিন্ডিতে যেতেন, তাহলে ইতিহাস উল্টে যেত। প্রকৃতপক্ষে বেগম মুজিব স্বামীর প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত না থেকেও দেশে কি ঘটছে, জনগণ কি ভাবছে, কি বলছে তার খোঁজ খবর রাখতেন, কিন্তু রাষ্ট্র পরিচালনায় স্বামীর কর্মকাণ্ডে সম্পৃক্ত হতেন না। এ প্রসঙ্গে একটা ঘটনা উল্লেখ করতে চাই। স্বাধীনতার পর আমি যখন মর্নিং নিউজের সম্পাদক, তখন ওই পত্রিকাটি বিলি বন্টন নিয়ে হকার সমিতি ও বন্টনের দায়িত্বে নিযুক্ত এজেন্সির মধ্যে বিরোধ চরম পর্যায়ে পৌঁছালে পুলিশের হস্তক্ষেপের প্রয়োজন হয়। ঢাকায় তখনকার এসপি মাহবুবকে বঙ্গবন্ধুর একজন স্নেহভাজন ঘনিষ্ঠ আত্মীয়, প্রতিদ্বন্দ্বী পত্রিকার মালিক সম্পাদক আমাদের বিরুদ্ধে হকার্স সমিতির পক্ষে কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিতে থাকেন। অবস্থা গুরুতর পর্যায়ে পৌঁছালে রাত 12টায় ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু ও
আমি ৩২ নম্বরের প্রধানমন্ত্রীর বাসভবনে এসে তাকে সব অভিহিত করলাম। সব কিছু শুনে প্রধানমন্ত্রী কিছু বলার আগেই ভাবি পরমাত্মীয় সম্পাদক মালিকের নাম করে বলেন, এদের কথাই তোমাকে বারবার বলেছি, এরাই শেষ পর্যন্ত তোমার কাল হবে। শেষ পর্যন্ত ব্যাপারটা কোথায় গড়িয়েছিল তা ব্যাখ্যা করার প্রয়োজন নেই, তবে এটুকু বুঝেছিলাম ৩২ নম্বরের খাটের উপর বসে তিনি শুধু পান বানাতেন না, সারা দেশের রাজনীতি এবং প্রধানমন্ত্রীর প্রত্যেকটি কার্যক্রম সম্পর্কে তিনি জ্ঞাত ছিলেন। বঙ্গবন্ধু কোন পদক্ষেপ তার জন্য উত্তম হবে, বঙ্গবন্ধুর কোনো পদক্ষেপ তার উদ্বেগের কারণ ঘটলে তা প্রকাশ করতেন। এমনকি বাকশাল গঠন করার পর শুনেছি তিনি নাকি মুজিব ভাইকে বলেছিলেন, এবার থেকে তুমি এই বাসায় নয়, তোমার সাঙ্গপাঙ্গদের নিয়ে গণভবনেই থাকবে। বেগম মুজিব কি তার দূরদৃষ্টিতে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন তখন? তাই নিছক উষ্মা প্রকাশ করে নয়, সত্যি তার নিরাপত্তার ভাবনা থেকেই কথাটি বলেছিলেন তা মনে হচ্ছে এখন। গান্ধী পত্নী কস্তূরবা, নেহরুর কারাসঙ্গিনী কমলা, দেশবন্ধুর সহধর্মিণী বাসন্তী দেবী বা ম্যান্ডেলা পত্নী উইনি ইতিহাসে স্থান পেয়েছেন, কিন্তু বাঙালি জাতির মুক্তিদাতা স্ত্রী, শক্তিদায়িনী প্রেরণাদায়িনী মহিলার স্থান কেন বাংলাদেশের ইতিহাসের পাতায় থাকবে না? আমার এই আফসোস অনেকখানি মিটেছিল অনেক দিন আগে। বাংলাদেশের ছাত্রলীগ মুজিব পত্নী স্মরণে টিএসসিতে একটি স্মরণ সভার আয়োজন করেছিল। সেই সভার জন্য তাদেরকে মোবারকবাদ জানিয়েছিলাম। সারা শহরে এখন কালো ব্যানারের ছড়াছড়ি। ব্যানারের এক প্রান্তে বঙ্গবন্ধু ও অন্য প্রান্তে শেখ হাসিনা কেন? ফজিলাতুন্নেসা মুজিব কেন নয়? আমাদের এবারের পর্ব এখানেই সমাপ্তি টানছি। আমাদের গল্প পাঠ ভালো লাগলে আপনারা আপনাদের মতো করে আমাদেরকে জানান দিবেন। আপনারা ধৈর্য ধরে শুনছেন, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ হাফেজ।